1,20,000 টাকা দিয়ে তুমি তুমি সম্পত্তি কিনছ। 30 বছর আগে তোমার এই যে ক্ষতিটি আমি করেছি, আজ তার জন্য আমায় মাফ করো ভাই। বলো বলো আমায় ক্ষমা করলে। বলো ভাইটি আমায়, বলো। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা অদৃষ্ট পরীক্ষা। আজকের গল্প পাঠে ও সমগ্র মহিলা চরিত্রে সমৃদ্ধি। গল্পের পুরুষ চরিত্রে শুভ, গল্পের আর্টওয়ার্কে রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয় ও সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও আমি শুভ। শুনতে থাকুন আজকের গল্প অদৃষ্ট পরীক্ষা। চোগা চাপকান পরে শ্যামলা মাথায় দিয়ে সদ্য পাশ করা উকিল শ্রীযুক্ত হেমন্ত কুমার বন্দ্যোপাধ্যায় MA BL একটি ছোট্ট ব্যাগ হাতে করে হুগলি স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছাতেই ট্রেনটা এসে দাঁড়ালো। তিনি তাড়াতাড়ি দ্বিতীয় শ্রেণীর দিকে এগুতেই দেখলেন একটি কামরায় 2 জন ইংরেজ বসে আছে, অন্যটা খালি। সুতরাং সেই খালি কামরাটাতেই তিনি উঠে পড়লেন। জায়গাগুলো খুলে রুমাল দিয়ে চামড়ার গদির ধুলো ঝেড়ে মন মতো জায়গায় বসতেই ট্রেন ছাড়ার শেষ হুইসেল বাজল এবং তার পর মুহূর্তে ট্রেনটা চলতে আরম্ভ করল। হেমন্তবাবু তখন পায়ের জুতোখানা খুলে তার ছিদ্রবহুল মোজা পরা পা দুখানি বেঞ্চের ওপর ছড়িয়ে দিয়ে আরাম করে বসে মক্কেলের উপহার দেওয়া সিগারেটের একটা প্যাকেট বের করে তার থেকে একখানা সিগারেট নিয়ে তাতে অগ্নি সংযোগ করলেন। হেমন্তবাবু বর্ধমানে ওকালতি করেন। আজ 3 বছর হলো আদালতে যাতায়াত করছেন, কিন্তু উপার্জন ঠিক মন মতন হচ্ছে না। অথচ ঘরে স্ত্রী আছেন, 2টি মেয়ে আছে, আর আছে এক বিধবা বোন আর বৃদ্ধ মা। বাড়িটা পৈতৃক, কাজেই ভাড়া দিতে হয় না। 3 মাস অন্তর মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়েই খালাস। এই যা একটু সুবিধা। কিন্তু ভীষণ হিসেব করে দিন যাপন করলেও মাসে 100টি টাকার কমে তার সংসার কিছুতেই চলে না। মাঝে মধ্যে পুঁজি ভেঙেও খেতে হয়। পরিবারের কারোর অসুখ বিসুখ হলে অথবা অন্য কোনোভাবে অভাবিত দায় এসে উপস্থিত হলেও পুঁজিতে হাত পড়ে। সুতরাং বলাই বাহুল্য, পুঁজির পরিমাণও দিনে দিনে কমতির পথে পা বাড়াচ্ছে। হুগলিতে একটা মকদ্দমা পেয়ে হেমন্তবাবু আজ এখানে এসেছিলেন। একদমে 25টি টাকা ফি পেয়ে তার মন আজ বেশ ফুরফুরে। 10 দিন বাদে পরের তারিখ পড়েছে, আবার আসতে হবে। এখন মোকদ্দমাটি যত দিন চলবে ততই মঙ্গল তার। ট্রেন তার নিজের দোদুলমান গতিতে ছুটে চলেছে। হেমন্তবাবুর প্রথম সিগারেটটা শেষ হয়েছে কিছুক্ষণ হলো। এরপর গোটা 2 ছোট স্টেশন পার হয়ে গেল। তিনি উঠে বাথরুমে গেলেন। হাত মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে রুমালে মুখ মুছছেন, এমন সময় উপরে জালতি র্যাকের দিকে তার নজর পড়ল। দেখলেন ময়লা মোটা কাপড়ে বাঁধা একটি পুটুলি। আরে, কারোর মোকদ্দমার কাগজপত্র নাকি? দেখি তো।
মনে মনে এই ভেবে পুটুলিটি তিনি নামিয়ে আনলেন। বাথরুম থেকে নামিয়ে স্বস্থানে এসে বসে সেটাকে উল্টে পাল্টে দেখতে লাগলেন। পুটুলিটা খুলবেন নাকি পরের স্টেশনে নেমে স্টেশন মাস্টারের জিম্মায় রেখে দেবেন, এই নিয়েই আপন মনে ভাবনা চিন্তা করতে লাগলেন। স্টেশন মাস্টারের জিম্মা করে দিলেও একটা বিপদ আছে, নিজের নাম ধাম লিখে যেতে হবে। পরে যদি এমনটা হয় যার পুটুলি সে এসে বলল এর মধ্যে আমার এত টাকা ছিল, অমুক দামি জিনিস ছিল, কিন্তু এখন আর নেই, তখন কি করে আমি প্রমাণ করব যে আমি সব আত্মসাৎ করিনি? আর কামরায় আমি ছাড়া তো কেউ নেইও যে আমার এই নির্দোষিতার সাক্ষী দেবে। অবশ্য প্রমাণের ভার হয় বাদীর উপরই, সে কিছু প্রমাণ করতে না পারলে আমি তো অবশ্যই বেকসুর খালাস পাবো, কিন্তু বদনামটা যাবে কোথায়? তাহলে কি করা যায়? তবে কি এটা যেমন ছিল যেখানে ছিল সেইভাবেই রেখে দেবো? না 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 না, তাতেই বা কী হবে? সে স্টেশনে পৌঁছে গাড়ি সাইডিং হয়ে গেলে ম্যাথর ঝাড়ু দিতে আসবে, আর তারপর এটাকে দেখতে পেয়ে হস্তগত করবে। এবার ভেতরে কী আছে দেখবার জন্য গোপনে বাড়ি নিয়ে যাবে। টাকা কড়ি যদি কিছু থাকে তো সেটা নিজেরটাকে পুড়বে, আর যদি কিছু দরকারি অদরকারি কাগজপত্র থাকে সেসবকে আবার অযথা ছিঁড়ে ফেলে নষ্ট করবে। ইস, যে বেচারা এটা ফেলে গেছে তার তাইলে কীরকম সর্বনাশটাই না হবে। এদিকে আমি যদি এটা খুলে দেখি তাহলে তো এর প্রকৃত মালিকের নাম ধাম কিছু হলে উদ্ধার করতে পারবো। তখন না হয় যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়ার একটা একটা সম্ভাবনাও থাকবে। বরং সেটাই করা কাজ হবে। আমার বরং এখন এই পুটুলিটা খুলে দেখাই উচিত। হ্যাঁ। পকেট থেকে আর একটা সিগারেট বের করে ধরিয়ে হেমন্তবাবু পুটুলির বাঁধনের দড়িটা খুলতে লাগলেন। কাপড়টা ভালোভাবে খুলতেই দেখা গেল আদালতের একখানা নিলাম ইস্তাহারি বিরাট একটা মোটা লাল কাপড়ে জড়ানো, এবং সেখানে আবার একটি দড়ি দিয়ে বাঁধা। এরপর সেটাকে খুলতেই তিনি সবিস্ময়ে হাঁ হয়ে দেখলেন কেবলই নোট, সবটাই নোট, অন্য কাগজপত্র কিছুই নেই। নোটগুলি থাকবন্দি করে সাজানো, এভাবে মোট 10টি থাক, প্রত্যেকটাই নোট 100 টাকার করে। দেখে তো হেমন্তবাবুর মাথা বনবন করে ঘুরতে লাগলো, একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় যেন। ভয় হলো হয়তো অজ্ঞানী হয়ে পড়বে। নোটগুলো সেই অবস্থায় বেঞ্চির ওপর ফেলে হেমন্তবাবু টলতে টলতে আবার বাথরুমে গেলেন। জলের কল খুলে পাগলের মতো মাথায় জল দিতে লাগলেন। কলার ভিজল, চাপকান ভিজল, কিছুটা জল কামেজের ভেতরে ঢুকে পিঠ অবধিও গড়ালো। কিছুক্ষণ এভাবে জল সেকের পর কল বন্ধ করে হেমন্তবাবু রুমালে মাথা মুখ মুছতে লাগলেন। ছোট্ট রুমাল বারবার ভিজে যায়, জল গেলে ফেলেন, আবার হেমন্তবাবু তা দিয়ে মাথা মুছেন। আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন চোখ দুটো জবা ফুলের মতন লাল হয়ে উঠেছে, চুলের টেরি হারিয়ে গিয়ে মাথাটা উস্কো খুস্কো ঝোপের মতো লাগছে। ওই অবস্থাতেই তিনি ফিরে এলেন জায়গায়। একটা সময় পর সাহস সঞ্চয় করে টাকার একটা থাক গুনলেন। 100 খানা আছে, মানে 10,000 টাকা। অন্য থাকগুলো সমানটা, তার মানে ধরে নেওয়া যায় 10টি থাক মিলে 1,00,000 টাকা। এরপর নোটগুলো সেই নিলাম ইস্তাহারি কাগজে জড়িয়ে হেমন্তবাবু নিজের ব্যাগের মধ্যে ভরলেন। ময়লা মোটা কাপড়খানা জানালা দিয়ে বাইরে ফেলে দিলেন। ট্রেন যথা সময়ে বর্ধমানে এসে দাঁড়াতে হেমন্তবাবু নেমে পড়ে ঠিকা গাড়ি ভাড়া করে বাড়ি চলে গেলেন। আজ প্রায় 1 মাস পরে হেমন্তবাবুর রোগ শয্যা ত্যাগ করলেন। হুগলি থেকে সেই যে তিনি বাড়ি ফিরেছিলেন, তারপর সেই রাত্রেই তাঁর
জ্বর এসেছিল। প্রবল জ্বরে কয়েকদিন তিনি অচেতন অবস্থায় ছিলেন। দিন 15-16 অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, প্রায় জমে মানুষের টানাটানি বললেই হয়। তারপর থেকে একটু ধাতস্থ হয়েছিলেন। বর্তমানে সমস্ত বড় বড় ডাক্তার, এমনকি ইংরেজ সিভিল সার্জন সাহেব অবধি তাকে চিকিৎসা করতে এসেছিলেন। বলাই বাহুল্য এসবে বিস্তর টাকা খরচ হয়ে গিয়েছিল। তবুও যা হোক, প্রাণটা যে বেঁচেছে এই পরম ভাগ্য বলতে হবে। শিঙি মাছের ঝোল সহ 4টে গরম ভাত খেয়ে হেমন্তবাবু বিছানায় উঠে বসে টাকিয়ায় ঠেস দিয়ে পান চিবুচ্ছেন। এমন সময় তার মা এসে বললেন, বাবা, এতদিন তোমায় বলিনি, এই অসুখে আমার হাতে পুঁজিটা যা ছিল তা সমস্তই প্রায় খরচ হয়ে গেছে। এখন দিন চলবে কি করে বলো দেখি বাবা? সেই ভাবনাতেই আমি অস্থির হয়ে আছি। কি যে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। ও আচ্ছা, ভেবো না, গায়ে একটু বল পেলেই আদালতে বেরোবো আবার। এই বলে হেমন্তবাবু ঘরের কোণে আলমারিটির দিকে চাইলেন। হুগলি থেকে সেদিন বাড়ি এসে ব্যাগটা আলমারির ভেতর তুলে রেখেছিলেন। কয়েকদিন পরে একটু জ্ঞান হলে স্ত্রীকে দিয়ে আলমারি খুলিয়ে ব্যাগটা বের করে আনিয়েছিলেন। তারপর তার স্ত্রী অন্য কাজে যেতে তিনি সেটি খুলে দেখেন। যেমনকার জিনিস তেমনই আছে। এই কদিন তিনি শুয়ে শুয়ে ভাবলেন, যার টাকা সে নিশ্চয়ই 2-1 দিন পরে খবর কাগজে বিজ্ঞাপন দিয়েছিল। খোয়া যাওয়া টাকার পরিমাণ এত বড় যখন, তখন নিশ্চয়ই বেশ মোটা রকমের পুরস্কারও ঘোষণা করেছে। বিজ্ঞাপনটা দেখতে পেলে পুরস্কারের টাকাটা পাওয়ার একটা উপায় হতো। অন্তত এটা ফিরিয়ে দিয়ে ওটা নিয়েই না হয় সন্তুষ্ট থাকতাম। হেমন্তবাবু এটা ভাবলেন ঠিকই, কিন্তু বাড়িতে যে খবরের কাগজ আসে না। পাড়ার বন্ধু বান্ধবদের বাড়িতে এতদিনের পুরনো কাগজ এখন খুঁজে পাওয়াও দায়। উকিল লাইব্রেরিতে বড় বড় 3টে দৈনিক কাগজের ফাইল আছে বটে, তাহলে তো যথাসম্ভব তাড়াতাড়ি লাইব্রেরিতে গিয়ে সেগুলোর মধ্যে খোঁজ করে দেখা উচিত। হ্যাঁ, যত শীঘ্র সম্ভব তার যাওয়া উচিত। নইলে যে এই টাকাগুলোকে আত্মসাৎ করবার প্রলোভন তার মনের মধ্যে বিষম উৎপাত করছে। 100 টাকার নোটের নম্বর রাখা হয় না, ধরা পড়বার তেমন কোনো আশঙ্কাও নেই। কিন্তু এতদিন পর্যন্ত হেমন্তবাবু সে প্রলোভনকে দমন করে রাখতে পেরেছিলেন। বারবার ভেবেছেন, ছি, পবিত্র ব্রাহ্মণ কুলে জন্মে এত লেখাপড়া শিখে শেষে কি চোর হব? তবে হ্যাঁ, পুরস্কারের টাকাটা নিতে পারি, ওটা তো আমার হকেরই হবে। পুরস্কারের টাকাটার পরিমাণ কি হতে পারে এটাই শুয়ে শুয়ে তিনি দিন কতক ধরে চিন্তা করছেন। তার নিজের তরফ থেকে কোনো বিজ্ঞাপন দেওয়া ঠিক হবে কিনা সে নিয়েও বিস্তর ভেবেছেন। কিন্তু মস্তিষ্ক এখনো এত দুর্বল যে কোনো একটা সিদ্ধান্তেই উপনীত হতে পারেননি। এই 3-4 পরের কথা, আদালতে যাবার জন্য হেমন্তবাবু এক প্রকারে নিজেকে প্রস্তুত করতে লাগলেন। সে শুনে তার মা এসে নিষেধ করে বললেন, এখনো এত দুর্বল শরীর, বাইরে বেরুলে মাথা ঘুরে পড়ে যাবে তো। নাইবা কাছারি গেলে বাবা, আরো 2-4 দিন থাকো, শরীরে একটু বল পাও, তারপর বেরিও। স্ত্রী কমলিনী এসেও অনেক করে স্বামীকে মিনতি করলেন, কিন্তু হেমন্ত কাজে যাওয়ারই সিদ্ধান্ত নিলেন। অনেক করে বাড়ির লোকদের বুঝিয়ে অভয় দিয়ে তিনি কাছারির উদ্দেশ্যে রওনা দিলেন। উকিল লাইব্রেরিতে পৌঁছতে হেমন্তবাবুর বন্ধু বান্ধবেরা তাকে ঘিরে ধরলেন। অত বড় অসুখ থেকে শরীর সেরে উঠে তিনি কাজে ফিরেছেন, এরপর যেন নিজের খেয়াল রাখেন, অনিয়ম না করেন ইত্যাদি এসব কথাবার্তাই হলো আর কি। কিছুক্ষণ পরে একটু ফাঁক পেয়ে হেমন্ত লাইব্রেরি ঘরে গিয়ে একখানা চেয়ার টেনে খবরের কাগজ জমা রাখা ফাইলটা হাতে নিয়ে বসলেন। যে তারিখে হুগলি থেকে ফিরেছিলেন সেই তারিখ থেকে 8-10 দিনের মধ্যে কাগজের বিজ্ঞাপনগুলো তন্ন তন্ন করে প্রায় ঘণ্টা 1.5 অবধি খুঁজলেন।
কিন্তু টাকা খোয়া যাওয়া কিংবা সে সম্বন্ধে কোনো রকম কোনো বিজ্ঞাপনই চোখে পড়ল না। হেমন্তর শরীর এখনো যথেষ্ট দুর্বল ছিল। কেবলমাত্র পুরস্কারের অর্থপ্রাপ্তির আশায় তার মধ্যে কিঞ্চিত প্রফুল্লতা এসেছিল, কিন্তু এতক্ষণের পরিশ্রম বৃথা যাওয়ায় তার শরীরটা আবার খারাপ করতে লাগলো। মাথা ঘুরতে লাগলো, শরীরটা ঝিমঝিম করে উঠল। মুখে কানে জল দিয়ে 2 গ্লাস জল ঢকঢক করে খেয়ে গাড়ি ডাকিয়ে বাড়ি ফিরে এসে একেবারে নির্জীবের মতন বিছানায় পড়ে রইলেন। হেমন্তর স্ত্রী এসে স্বামীর কাছে বসে তাকে পাখা করতে লাগলো, মাথায় হাত বুলোতে লাগলো। এভাবে ঘণ্টাখানেক শুয়ে থাকার পর তিনি কতকটা চাঙ্গা হয়ে উঠলেন। কয়েকদিন পরে আবার কাছাড়ে গিয়ে পুলিশ গ্যাজেটের ফাইল, কলকাতা গ্যাজেটের ফাইল অনুসন্ধান করলেন, তবুও কোনো সন্ধান মিলল না। টাকা হারানোর কোনো রকম বিজ্ঞাপন কেউ দেয়নি। মাসখানেক পরে হেমন্ত কলকাতা চলে গেলেন। ব্যাংকে ব্যাংকে ঘুরলেন, কারেন্সি অফিস, রয়্যাল এক্সচেঞ্জের নোটিশ বোর্ডগুলি খুঁজলেন, কিন্তু কোথাও কোনো রকম সূত্র পেলেন না। অবশেষে নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে একটা প্রধান ইংরেজি সংবাদপত্রে এই মর্মে বিজ্ঞাপন দিলেন, রেলগাড়িতে ভ্রমণকালে আমি একটি পুটুলি কুড়াইয়া পাইয়াছি। হারাইবার তারিখ, স্থান, পুটুলিতে কি ছিল ইত্যাদি বিষয়ে বর্ণনা সহ আবেদন করুন। পরপর 6 দিন ধরে এই বিজ্ঞাপন প্রকাশিত হলো, কিন্তু একখানা চিঠিও হেমন্তর কাছে এলো না। তখন অগত্যা বাধ্য হয়ে তিনি তার মায়ের কাছে সমস্ত কথা খুলে জানিয়ে টাকাটা নিয়ে এখন কি করা উচিত সে বিষয়ে পরামর্শ চাইলেন। মা সমস্ত শুনে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে অবশেষে বললেন, বাবা, তুমি যে অতগুলো টাকার লোভ সংবরণ করতে পেরেছ, তাতে আমি খুব খুশি হয়েছি। ব্রাহ্মণের ছেলের উপযুক্ত কাজই তো করেছ বাবা। এত করেও যখন টাকার মালিকের সন্ধান পেলে না, তখন একটা কাজ করো, টাকাগুলো কলকাতায় কোনো ভালো ব্যাংকে জমা রেখে এসো। ব্যাংক থেকে ওই টাকার সুদ যা পাওয়া যাবে তা নিয়ে স্বচ্ছন্দে নিজে ভোগ করতে পারো, তাতে কোনো দোষ নেই। আমি তোমাকে অনুমতি দিচ্ছি বাবা। যদি ভবিষ্যতে কোনোদিন টাকার যথার্থ মালিক এসে হাজির হয়, সেই সমস্ত টাকাটা তাকে ফিরিয়ে দিও, কেমন? বেশ, ঠিক আছে মা, তাই হবে। হেমন্ত মায়ের আদেশ অনুসারেই কাজ করলেন। কয়েকদিন পরে কলকাতায় গিয়ে বেঙ্গল ব্যাংকে টাকাটা জমা রেখে এলেন। ক্রমে 6 মাস অন্তর অন্তর 2500 টাকা সুদ আসতে লাগল। সেই টাকা এবং নিজের উপার্জনে এতদিন পর হেমন্তর সংসার সুখে স্বাচ্ছন্দ্যে চলতে লাগল। এরপর কাটতে লাগলো বছরের পর বছর। দেখতে দেখতে ওকালতিতে হেমন্তর পসার জমে উঠেছে। আরও কয়েকটি নাতিনাত মুখ দেখে তার মা স্বর্গে গেলেন। হেমন্তর বড় মেয়ে দুটির বিয়ে হলো। বড় ছেলে স্কুল পাশ করে কলেজে ঢুকল। এদিকে হেমন্তর চেহারা এখন দশাশই আকার নিয়েছে। স্থূল শরীর আর মাথার অগ্রভাগের টাক নিয়ে তিনি এবারে পৈতৃক বাড়িখানা ভেঙে নতুন বাড়ি প্রস্তুত করার কাজে লেগে গেলেন। এইভাবে কাটল সুদীর্ঘ 25টা বছর। তবুও এতদিনে ব্যাংকে জমা সেই লক্ষ টাকার কোনো দাবিদার এসে উপস্থিত হল না, কিংবা তাকে আবিষ্কার করবার কোনো সূত্র হেমন্ত আজও পেলেন না। আজ রবিবার বেলা 7টার সময়ে ভেতর বাড়িতে বসে হেমন্তবাবু চা পান করছিলেন। ভৃত্য এসে খবর দিল, বাবু, অফিস ঘরে একটি বাবু দেখা করবার জন্য অনেকক্ষণ ধরে বসে আছেন। হেমন্ত জিজ্ঞাসা করলেন, কে? মক্কেল? একে বাবু, বগলে তো কাগজপত্র কিছু দেখলুম না কো। আচ্ছা, বসতে বলো। এই বলে তিনি আবার চা পানে মন দিলেন। চা শেষ করেও তিনি গেলেন না। কিছুক্ষণ তামাক টেনে তারপর হেলতে দুলতে মন্থর পদে আপিস ঘরে এসে ঢুকলেন।
দেখলেন একজন বেঁটে খাটো প্রৌঢ়বয়স্ক লোক বেঞ্চির ওপর বসে আছেন। তাকে দেখে উঠে দাঁড়িয়ে কপালে 2 হাত জড়ো করে ঠেকিয়ে বললেন, প্রণাম। আরে দেওয়ানজি, কলকাতা থেকে এলেন কবে? বাবু ভালো আছেন তো? বসুন বসুন। উভয়ে বসলে আগন্তুক ব্যক্তিটি বললেন, আগে আজ ভোরে ট্রেনিং এখানে এসেছি, আবার আজই ফিরে যেতে হবে। বাবুজি একটা বিশেষ কাজে আপনার কাছে পাঠিয়েছেন আমাকে। স্বয়ং দেওয়ানজিকে যখন পাঠিয়েছেন তাহলে তো বলতে হয় কাজটা গুরুতর। বলুন বলুন, কি বলবেন? আগন্তুক লোকটির নাম হরিহর দত্ত। এর মনিব শ্রীযুক্ত বাবু ইন্দ্রভূষণ চট্টোপাধ্যায়, এই জেলার নরেন্দ্রপুর গ্রামের জমিদার। আসলে এরা জমিদার নয়, বর্তমান রাজ এস্টেটের পত্তনিদার, কিন্তু লোকে জমিদারি বলে থাকে। আজ প্রায় 20 বছর ধরে ইন্দ্রবাবু কলকাতায় বাড়ি করে সেইখানেই বসবাস করছেন। ম্যালেরিয়ার ভয়ে জমিদারিতে তিনি প্রায় একেবারেই আসেন না। হেমন্তবাবু এদের এস্টেটের বাঁধা উকিল, শুধু উকিল নয়, বন্ধুও বটে। ছোটবেলায় দুজনে যখন একসাথে স্কুলে পড়তেন, সেই সময় থেকে দুজনে অকৃত্রিম সুহৃদ। যৌবনেও সেই বন্ধুত্ব অটুট ছিল। ওকালতির প্রথম অবস্থায় সেই দুঃখের দিনে হেমন্তবাবু যে কতবার ইন্দ্রবাবুর থেকে টাকা কর্জ নিয়েছেন তার ঠিক নেই। তারপর যখন ইন্দ্রবাবু কলকাতাবাসী হলেন, তখন থেকে দেখা সাক্ষাৎ কমল। হেমন্তবাবু এখনো কলকাতা গেলে মামলা মকদ্দমা সংক্রান্ত কোনো পরামর্শ না থাকলেও ইন্দ্রবাবুর বাড়িতে গিয়ে মাঝে মাঝে 2-1 ঘন্টা কাটিয়ে আসেন। বেশ কিছুক্ষণ পর দেওয়ানজি বললেন, আপনি তো জানেনই, দেনাপত্রে আমরা ইদানিং বড় বেশি জড়িয়ে পড়েছি। বাবুজি এতদিন খরচপত্র খুব ধরাঝাতি সব করে এসেছেন। স্টেটে যায় তার চেয়ে বেশি খরচই করতেন, টাকাকে টাকা বলে জ্ঞান করতেন না। আমি মাঝে মাঝে বুঝিয়েছি, কিন্তু আমাদের যে চাকরমণির সম্বন্ধ, বেশি কিছু বলতেও পারতাম না। ফলে যা হবার তাই হয়েছে। এদিকে বড় চোখ ওই 1,00,000 টাকা আয় আসছি, তাতে আর কত সয় বলুন। দেনার জ্বালায় আমাদের প্রায় পাগল হবার জোগাড়। তবে সুখের বিষয় এইটুকুই জানি যে এতদিনে ওই বাবুর সুবুদ্ধি হয়েছে, একটু খরচাপত্র একটু কমিয়ে দিয়েছেন। বাড়িতে সাহেব ভোজন বন্ধ হয়েছে। 3খানা মোটর গাড়ি ছিল, তার 2খানা বেচে ফেলেছেন। বাড়িতে রানীমার আর কুমারদের 8 পৌরে ব্যবহারের জন্য এখন ওই মিলের কাপড় কেনা হচ্ছে। এর বেশি আর কি বলবো বলুন দেখি। নিজে এখন OHMS খাচ্ছেন। এই অবধি শুনে হেমন্তবাবুর মুখে একটু হাসির রেখা দেখা দিল। বললেন, এ তো গেল সব ভূমিকা। আসল কথাটা কি? হ্যাঁ, বলছি আসল কথার জন্যই তো এসেছি। আসলে ওই পাওনাদারেরা জোট বেঁধে এখন নালিশ করা শুরু করেছে। 3টে ডিক্রিও হয়ে গেছে, এখনো টাকা দখিল করতে পারা যায়নি। আরো গোটা 4-5 মামলা ঝুলছে। এরা সবই ওই দোকানদার, বেশিরভাগই ওই সাহেব দোকানদার। কিছু হ্যান্ডনোটও আছে, কেউ কেউ তো উকিলের চিঠিও দিয়েছে। কিছুদিন হলো একজন তো বাড়ি বয়ে এসে ওই চাকর বাকর কর্মচারীদের সামনেই বাবুজিকে অপমান করে গেছে। সেই দিনই বাবুজি প্রতিজ্ঞা করেছেন, 1 শালার 1 পয়সা আবার বাকি রাখবেন না, সমস্ত মিটিয়ে দেবেন। তাতে যদি এই সম্পূর্ণ এস্টেট বিক্রি করতে হয় তাও ভালো। দেনার পরিমাণ সব শুদ্ধ কত হবে? আমরা হিসেব করে দেখেছি, ওই 1,20,000 টাকা হলেই সমস্ত দেনা মিটে যায়। কারুর 1 পয়সা আর বাকি থাকে না। এবার সেই টাকারই এখন প্রয়োজন বড্ড বেশি। এবার টাকাটা তোলবার জন্য বাবুজি স্থির করেছেন তার জমিদারি 2-1টা মহাল বিক্রি করে ফেলবেন আর কি। সে কি, একেবারে বিক্রি করে ফেলবেন?
তার চেয়ে বরং বন্ধক রেখে আমরাও সেই পরামর্শই বাবুজিকে দিয়েছিলাম। আগে আগে কোনো পাওনাদার নালিশ টালিশ করে ব্যতিব্যস্ত করলে আমরা অন্য কোথাও থেকে টাকাটা ধার করে এনে সেটা মেটাতাম। কিন্তু বাবুজি সেই দিন ওই রকম অপমানিত হওয়ার পর বইতে ছুঁয়ে শপথ করেছেন যে ধার তিনি আর করবেন না। তাতে যদি ছেলে পিলে নিয়ে উপবাস করতে হয় সবই আচ্ছা। সুতরাং সব সম্পত্তি বিক্রি করা ছাড়া আর তো কোনো উপায় নেই। হেমন্তবাবু কিছুক্ষণ নীরবে বসে ধূমপান করলেন। শেষে বললেন, তা খদ্দের কেউ ঠিক হয়েছে? আগে না, কলকাতার ধনীরা পাড়াগাঁয়ের জমিদারি বড় একটা কিনতে চায় না। চাইলেও দর ভীষণই কম বলে। বাবুজি এই কাজটির জন্যই আপনার উপরই ভর দিতে চান আর কি। আর ওই জেলায় আপনার তো অনেক বড় বড় মক্কেল টক্কেল আছে। এবার সেখান থেকেই কোথাও যদি সে খদ্দের না হয় আমি ঠিক করে দিতে পারি, হয়ে যাবে। কিন্তু এটা যে বড়ই দুঃখের বিষয় হলো দেওয়ানজি, মানে এত সম্পত্তি। আগে সে তো বটেই, সে তো উপায় কি বলুন? বছরে হয়তো 7-8 হাজার টাকাও বেশি আয় কমে যাবে, কিন্তু কিন্তু আবারও এও ভাবি যে শরীরের যে অঙ্গে দুষ্ট ক্ষত হয়েছে সে অঙ্গটা কেটে ফেলে বাকি দেহটা যদি সুস্থ নিরাময় হয় আর প্রাণটা যদি বাঁচে, তবে সেও কি খুব একটা কম লাভ। 2-1টা মহাল গিয়ে বাকি সম্পত্তিটি যদি বজায় থাকবার উপায় হয়, এই ঘটনা থেকেই বাবুজি যদি স্থায়ীভাবে নিজেকে সংশোধন করতে পারেন, তাহলে তো আর দুঃখ করবার কিছু নেই, তাই না? তা কোন কোন মহাল বিক্রি হবে, কিছু স্থির হয়েছে কি? না, এখনো কিছু স্থির হয়নি। যে কিনবে তার সুবিধের ওপরই কতকটা নির্ভর করছে। তাই এই 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 একটা লিস্টই আমি এনেছি, এই দেখুন। এই বলে দেওয়ানজি তার পকেট থেকে একখানা কাগজ বের করে হেমন্তবাবুর হাতে দিলেন। এরপর বেশ কিছুক্ষণ ধরে দুজন মিলে মহালগুলির সম্ভাব্য মূল্যাদি সম্পর্কে আলোচনা করতে লাগলেন। তারপর হেমন্তবাবুর অনুরোধে দেওয়ান হরিহর দত্ত সে বাড়িতে দুপুরের ভোজন সেরে কলকাতার উদ্দেশ্যে ফিরতি পথ ধরলেন। সেদিন মধ্যাহ্ন ভোজনের পর অফিস ঘরে বসে তামাক খেতে খেতে জন 2 মক্কেলকে বিদায় করে দিবানিদ্রার জন্য হেমন্তবাবু শোবার ঘরে ঢুকতেই দেখলেন তার স্ত্রী তামাক খেতে খেতে টেবিলের উপরকার বই কাগজগুলো সাজিয়ে রাখছে। কমলিনী এখন আর সে 25 বছর আগেকার ক্ষীণকায়া যুবতী নেই। মুখে চোখে প্রৌঢ়া জননীর লক্ষণগুলো ফুটে রয়েছে। হেমন্তবাবু পালঙ্কে বসে জিজ্ঞাসা করলেন, তোমার খাওয়া হলো? হ্যাঁ, এই কিছুক্ষণ হলো খেয়ে উঠলাম। বসো তবে, যতক্ষণ ঘুম না আসে একটু কথাবার্তা বলি। আদালত খোলা থাকলে পসারওয়ালা উকিলদের বউয়েরা ছুটির দিনের দুপুর ছাড়া স্বামীর সঙ্গে গল্পগুজবের বড় একটা সুযোগ পান না। সকাল সকাল কাক ডাকবার সঙ্গে সঙ্গেই অফিসে মক্কেলের আবির্ভাব হয়ে যায়। বেলা 10টা বাজতেই অন্দরে এসে তাড়াতাড়ি স্নানাহার সেরে বাবু আদালত যাত্রা করে। আদালত থেকে ফিরে সন্ধ্যায় কিছু জলযোগ করতে না করতেই পর পর আবার মক্কেলের উপদ্রব। তাদের বয়ান শুনতে শুনতে কাগজপত্র দেখতে দেখতে হেমন্তবাবুর বেজে যায় রাত্রি 10টা, আবার কখনো 11টা। তারপর ভেতর বাড়িতে এসে ঠান্ডা লুচি খাবার পর বিছানায় গায়ে এলিয়ে দেওয়া হয়। এরই মধ্যে দাম্পত্য আলাপের একান্ত সময় আর কোথায়? ছেলে মেয়ে জামাই প্রভৃতির প্রসঙ্গ কিঞ্চিত আলোচনা করবার পর গৃহিণী বললেন, তা হ্যাঁ গো, আজ সকালে নরেন্দ্রপুরের দেওয়ান এসেছিল, ওদের জমিদারি নাকি কিছু বিক্রি হবে। হ্যাঁ, তুমি কোথায় শুনলে? কি ভেবেছ আমার কি চর নেই? ঘরে বসি আমি অনেক খবর রাখি গো। তা কত টাকায় বিক্রি হবে? সে প্রায় লাখ টাকার উপর। 1,20,000 কম তো নয়। কেন, কিনবে নাকি? কেন তো
কওলা মুসাবিদ বাবদ আমার ফিজের টাকাটা এই বেলা বায়না দাও কি? গৃহিণী এদিক ওদিক চেয়ে নির্জন দেখে একটি পান স্বামীর মুখে গুঁজে দিয়ে মিষ্টি হেসে বললেন, আরে এই না। দাম্পত্য লীলা শেষ হলে গৃহিণী বললেন, বলছি দেখো না, ওই জমিদারের কিছু আমরা কিনে নিলে হয় না? হ্যাঁ, কি বলো? আমার অনেক দিনের স্বাদ, জানো তো, আমাদের কিছু জমিদারি সম্পত্তি হবে। ছেলেরা বড় হয়ে উঠল, ওরা বেঁচে থাক ভালোভাবে। তবে সকলেই যে বেশি লেখাপড়া শিখে টাকা রোজগার করতে পারবে এমন ভরসা কি বলো? কিছু ভূসম্পত্তি থাকলে খাওয়া পড়ার ভাবনাটা তো থাকবে না। হেমন্ত গড়গড়ার নল মুখ থেকে বের করে বললেন, সে তো সবই বুঝলাম, কিন্তু কত টাকা কোথায় পাবো? এতদিন যা রোজগার করলাম, মেয়েদের বিয়ে দিতে আর এই বাড়িখানি করতেই তো সব বেরিয়ে গেল। খান কত কাগজ যা আছে, আর তা দিয়ে কি আর ওই জমিদারি খরিদ হয়? কেন, ব্যাংকে আমাদের যে লাখ টাকা জমা রয়েছে সেই টাকাটা, আর ঘরে যে কাগজ আছে তাতে তো হয়ে যাবে। হেমন্ত স্ত্রীর মুখ পানে চাইলেন। কমলিনী একটু অপ্রতিভ হয়ে বললেন, না মানে দেখো, ও টাকাটা ভগবান তোমাকে দিয়েছে, ও তো তোমারই টাকা। নইলে আজ 25টা বছর কেউ কি তার খোঁজ করতো না? ও টাকা স্বচ্ছন্দে তুমি নিজের বলে মনে করতে পারো, তাতে কিছু মাত্র অন্যায় হবে না। কিন্তু কিন্তু মা যে বলে গেছেন ও টাকা রেখে দিতে, মানে যার টাকা সে যদি কোনো কালে এসে হাজির হয়, তাহলে তো তাকে পুরোটা দিয়ে দিতে হবে। মা বলেছিলেন তার আজ্ঞা 25 বছরে তুমি তো পালন করলে। যকের ধন তো নয় যে চিরদিন এই টাকাটা তোমায় আগলে করে বসে থাকতে হবে। হেমন্তবাবু নীরবে গড়গড়া টানতে লাগলেন। কিছুক্ষণ পর বললেন, কিন্তু ধরো কেউ যদি এসে টাকাটা দাবি করে? শুধু দাবি করলেই তো হবে না, ভালো রকম প্রমাণ তো চাই। আমি মুখ্য মেয়ে মানুষ, আইন কানুনের অত কিছুই বুঝি, কিন্তু তোমাদের মুখেই তো শুনি যে দিন যত যায় কোনো বিষয়ের প্রমাণ পাওয়া তত কঠিন হয়ে দাঁড়ায়। 1-8 বছর তো নয়, একেবারে 25টা বছর কেটে গেছে, সেটা ভেবে দেখেছো? হ্যাঁ, তা ঠিক। এই বলে হেমন্ত গড়গড়ার নল রেখে দিয়ে চোখ বুঝলেন। গৃহিণী বিছানার একধারে বসে তার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। প্রায় 10 মিনিট পরে হেমন্ত বোঝা চোখেই বললেন, কি ভারী আশ্চর্যের কথা, যার 1 লক্ষ টাকা হারিয়ে গেল, 25 বছরে সে টু শব্দটিও করলে না। এরকম অদ্ভুত ঘটনা আমি তো এর আগে কখনো শুনিনি। ও কি, তুমি এখনো ঘুমাওনি বুঝি? আমি ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছো। হেমন্ত উঠে বসে বললেন, ঘুমের পথ কি আর তুমি বাকি রেখেছো কিন্নি? কেন, আমি কি করলাম? ওই মাথায় প্রলোভনের আগুন জ্বালিয়ে দিয়েছ, ওই আর কি। আহা, অন্যায় তো কিছু বলিনি, আমার কি দোষ বলো? হ্যাঁ, তোমার কোনো দোষ নেই, কিন্তু ওই বাইবেলের গল্প শুনেছ তো? সর্বোপরি শয়তান ইডেন বাগানে এসে বহু কষ্টে মানব মাতা ইভকে নিষিদ্ধ ফলটি খাইয়েছিল, আর তারপর ইভ কিন্তু অতি সহজেই আদমকে সেই ফল খেতে রাজি করিয়েছিলেন। এবার সেই ইভের বংশেই তো জন্ম। পুরা কপাল আর কি, আমি ব্রাহ্মণের মেয়ে, ইবের বংশে আমার জন্ম হতে যাবে কেন? তুমি শো দেখি, ঘুমো যাও। হ্যাঁ, সে হবে ক্ষণ। আগে লোহার সিন্দুকখানা খুলে ব্যাংকের বইটা বের করে আনো দেখি, যাও। কথা মতন গৃহিণী বই এনে দিলেন। হেমন্তবাবু চশমা চোখে দিয়ে দেখলেন কয়েকদিন হলো সেই 1 লক্ষ টাকার শেষ ডিপোজিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পুনরায় ডিপোজিটের চিঠি লেখা হয়নি, অর্থাৎ টাকাটা যেদিন খুশি তুলে নেওয়া যায়। ব্যাংকের বই আবার যথাস্থানে রেখে দিয়ে হেমন্তবাবু শুয়ে পড়লেন, কিন্তু ঘুম এলো না। বিছানায় পড়ে এপাশ ওপাশ করতে লাগলেন। তার কেবলই মনে হতে লাগলো, কি করি, গরিব অবস্থায় যে প্রলোভন থেকে আত্মরক্ষা করতে পেরেছিলাম, এখন সচ্ছলতার দিনে সেই
প্রলোভনের হাতে আত্মসমর্পণ করব কি? এই রকম নানা চিন্তায় বেলা 3টে অবধি কাটল। হেমন্তবাবু তখন উঠে গিয়ে অফিস ঘরে ঢুকে দেওয়ানজি দেওয়া সেই বিক্রেয় গ্রামগুলির তালিকাখানি দেরাজ থেকে বের করলেন। প্রত্যেক গ্রামের হস্তবুদ জমা, আঞ্জামি খরচা, বর্ধমান রাজকে দেওয়া বাৎসরিক খাজনা, মুনাফা প্রভৃতি সবই এতে লেখা আছে। বর্ধমান জেলার সার্ভে ম্যাপ দেওয়ালে টাঙানো ছিল। হেমন্তবাবু তাতে বিভিন্ন গ্রামগুলির অবস্থান পর্যবেক্ষণ করতে লাগলেন। সন্ধ্যার সময় দেওয়ানজি পুনরায় এলে হেমন্তবাবু তাকে বললেন, দেখুন, খরিদ্দার আর কোথায় খুঁজে বেড়াবো, তাই ভাবছি আমি নিজেই বরং কিনে নেবো। এই যে তালিকাটা দেখুন, এই বাঁশডাঙ্গার খাসবেড়িয়া গ্রাম দুটো লাগাও আছে। এই দুখানা যদি মানে 1,20,000 আপনারা দেন তো আমি কিনে নিতে রাজি আছি। দেখুন। এত তাড়াতাড়ি যে খরিদ্দার স্থির হবে দেওয়ানজি তার স্বপ্নেও কল্পনা করেননি। একটু সংকোচের সঙ্গেই বললেন, মানে সব টাকাটা, মানে সমস্ত টাকাটাই তো একটু নগদ চাই, কেননা সেজন্য চিন্তা নেই, সব টাকা একসঙ্গেই দেব। দেওয়ানজি অবাক চোখে হেমন্তবাবুর দিকে চেয়ে রইলেন। প্রথম 2 টাকা ফিজের অবস্থা থেকে উকিলবাবুকে তিনি দেখে আসছেন। বছরের পর বছর অল্প অল্প করে কেমন করে পয়সার বেড়ে যে বর্তমানে তিনি এই অবস্থায় এসেছেন তা দেওয়ানজিও জানেন। কিন্তু একসঙ্গে 1,20,000 টাকা বের করে দেওয়ার ক্ষমতা যে হেমন্তবাবুর হয়েছে এটা দেওয়ানজির জানা ছিল না। দিন 15 পরের কথা। অবশেষে গৃহিণীর আশা পূর্ণ হল। হেমন্তবাবু জমিদার হলেন। বাঁশডাঙ্গা আর খাসবেড়িয়া গ্রাম দুটির একচ্ছত্র মালিক হলেন। এই দুটো গ্রামেই অনেক ঘর গোয়ালার বাস, তাই খুব অল্প দামে সেখান থেকে খাঁটি গরুর দুধ, ঘি, ক্ষীর, ছানা, দই আসতে লাগলো। গৃহিণী স্থূল দেহ স্থূলতর হয়ে উঠল। এভাবে কাটল আরও 5টা বছর। একদিন সকালে হেমন্তবাবু হঠাৎ টেলিগ্রাম পেলেন কলকাতায় তার বন্ধু তথা মক্কেল ইন্দ্রভূষণ বাবু মৃত্যুশয্যায় শায়িত। হেমন্তবাবুর সঙ্গে তিনি অতি সত্বর সাক্ষাৎ কামনা করছেন। হাতের মকদ্দমাগুলির কাগজপত্র জুনিয়র উকিলবাবুকে বুঝিয়ে দিয়ে আহারান্তে সেই দিনই হেমন্তবাবু কলকাতা যাত্রা করলেন। দীর্ঘকাল অত্যাচারের ফলে ইন্দ্রভূষণ বাবু কঠিন রোগগ্রস্ত হয়ে পড়েছেন। শহরের বড় বড় সাহেব ডাক্তার, বাঙালি ডাক্তার, কবিরাজ আজ মাসাধিক কাল চিকিৎসা করলেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। রোগ উত্তরোত্তর বেড়েই চলেছে। অবস্থা দেখে প্রায় সকলেই তার বাঁচবার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিল। গতকাল তো ডাক্তারেরাও জবাব দিয়ে দিয়েছে। বেশিরভাগ সময় ইন্দ্রবাবু সংজ্ঞাহীন অবস্থাতেই থাকেন। মাঝে মাঝে 2-1 ঘন্টার জন্য জ্ঞান হয় মাত্র। গতকাল এমনই কোনো এক অবচেতন সময়ে তিনি হেমন্তবাবুর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাখানা দেওয়ানজিকে জানিয়েছিলেন। তাই অতি সত্বর বর্ধমানে তাকে তার করা হয়েছিল। বেলা 5টার সময় হেমন্তবাবুর গাড়ি এসে ইন্দ্রবাবুর বাড়ির ফটকের কাছে দাঁড়ালো। ভেতরে ঢুকতেই নিচের তলাতেই দেওয়ানজি আর অন্যান্য কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ হলো। দেওয়ানজি ছল ছল চোখে তার মনিবের দুরাবস্থার সবটাই হেমন্তবাবুকে জানালেন। শুনে হেমন্তবাবুরও খুব দুঃখ হলো। জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমার সঙ্গে দেখা করার জন্য দাদা এত ব্যাকুল হয়ে আছেন কেন? আপনি কি কিছু শুনেছেন? কোনো বিশেষ কারণ? আপনি তো তার ছোটবেলাকার বন্ধু, সেই জন্যই বোধ হয়। তাছাড়া কোনো কারণ যদি থাকে সেটা তো আমি অতটা জানতে পারিনি আর কি। দেওয়ানজি হেমন্তবাবুর মুখ হাত ধোয়ার ব্যবস্থা করে দিয়ে তার আগমন সংবাদ ভেতর বাড়িতে দেবার জন্য উপরে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন, আপনার চা দেওয়া হয়েছে, উপরে চলুন। দাদা কি জেগেছেন? না। কেবল এইটুকু বলে দেওয়ানজি এগিয়ে গেলেন। একটি ঘরে হেমন্তবাবুর জন্য জলযোগের ব্যবস্থা করা হয়েছিল।
হেমন্তবাবু খেতে বসলেন। সুরেন্দ্রভূষণ ইন্দ্রবাবুর একমাত্র পুত্র, বয়সে যুবা, পেটানো শরীর, রীতিমতন সুদর্শন। হেমন্তবাবুর আগমনের খবর পেয়ে সে দেখা করতে এলো। সুরেন্দ্র কাছে এসে বসে হেমন্তর সঙ্গে কথা বলতে লাগলো। বাবার চিকিৎসা আর চিকিৎসকের সম্বন্ধে নানা আলোচনায় মুখ্য উপাদান ছিল সেই কথাবার্তার। খানিক পরে হেমন্ত বললেন, যাও দেখি বাবা, আরেকবার দেখে এসো তোমার বাবা জেগেছেন কিনা। কিছুক্ষণ পরে সুরেন্দ্র ফিরে এসে বলল, না, বাবা এখনো জাগেননি, তবে মা একবার আপনার সঙ্গে দেখা করবেন। আপনি একবার ভিতরে আসবেন। ইন্দ্রভূষণ 2-3 বছরের বড় বলে হেমন্ত তাকে দাদা আর তার স্ত্রীকে বউ ঠাকুরুন বলতেন। আগে এক সময়ে যখন ইন্দ্রবাবু নতুন নতুন কলকাতায় এসেছিলেন, হেমন্ত কখনো কখনো এসে দেওরের মতন বউ ঠাকুরানির সঙ্গে হাসি মশকরা আমোদ আহ্লাদ করতেন। তিনিও তার জবাব দিতেন, তবে অবশ্যই অন্তরাল থেকে। সরাসরি মুখোমুখি তেমনভাবে কথাবার্তা হয়নি কখনো। তাই হেমন্তবাবু আন্দাজ করলেন যে বিশেষ কারণের জন্য ইন্দ্রভূষণ অন্তিম শয্যায় তাকে দেখতে চেয়েছেন, সম্ভবত সেই প্রসঙ্গেই বউ ঠাকুরুন তাকে কিছু জিজ্ঞাসা করবেন। সুরেন্দ্র তাকে নিয়ে গিয়ে একটা ঘরে বসিয়ে মাকে আনতে গেল। কিছুক্ষণ পরে অবগুণ্ঠিতা একজন প্রৌঢ়া ঘরে ঢুকলেন। হেমন্ত উঠে গিয়ে তাকে প্রণাম করলেন। স্ত্রীলোকটি তার ঘুমটা ঈষৎ ওঠাতেই হেমন্ত তার দুঃখ বিজড়িত ফোলা চোখ মুখ দেখতে পেলেন। বউ ঠাকুরের চোখ সজল দেখে হেমন্তর বুকের ভেতরটা যন্ত্রণায় মুচড়ে উঠল। বউ ঠাকুরুন মৃদু স্বরে পুত্রকে বললেন, যাও বাবা, তুমিও ঘরে গিয়ে বসো। হেমন্ত সবিস্ময়ে তার মুখের দিকে চাইলেন। কি এমন কথা ইনি বলবেন যা তার ছেলে থাকাকালীন বলা যেত না? সুরেন্দ্র চলে গেলে গৃহিণী অশ্রু ভরা কণ্ঠে বললেন, বসো ঠাকুরপো, বসো। আপনিও বসুন বউ ঠাকুরুন। গৃহিণী কিন্তু বসলেন না, নীরবে দাঁড়িয়ে রইলেন। হেমন্ত তার এই সংকোচ দেখে বললেন, বউ ঠাকুরুন, আমায় কিছু বলবেন? ঠাকুরপো, কর্তা তোমায় কেন ডেকে পাঠিয়েছে সে ব্যাপারে তুমি কি কিছু জানো? না, তা তো জানি নে। আপনি কিছু জানেন? না, আমি কিছু জানিনি। তবে এইটুকু মাত্র তিনি আমায় বলেছেন তোমার নাম করে একসময় আমি তার একটা ভয়ানক অনিষ্ট করেছি। সে আমাকে ক্ষমা না করলে পরলোকে আমার শোধ করতে হবে। কেবল এইটুকু তিনি আমায় বলেছেন, আর কিছু বলেননি। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি উত্তর দেননি, চুপ করেছিলেন। তার হয়তো খুব কষ্ট হচ্ছে ভেবে আমি আর পিড়াপিড়ি করিনি। খুব সম্ভবত সেই বিষয়ে তোমার কাছে ক্ষমা চাইবার জন্য তিনি তোমাকে ডেকে পাঠিয়েছেন। ঠাকুরপো, আমি তো আজ 30 বছর তোমাদের দেখছি, সব খবরই জানি, কিন্তু তিনি তোমার প্রতি কোনোদিনও কোনো অন্যায় করেছে তা তো আমি জানি না। কি অন্যায় তিনি করেছেন যদি বলতে কোনো বাধা না থাকে, তবে তুমি আমায় তা বলো ঠাকুর, তা বলো। তিনি আমার প্রতি অন্যায় করেছেন, আমার অনিষ্ট করেছেন? কবে? কি অনিষ্ট করেছেন? কই, আমিও তো কিছু ভেবে পাচ্ছি না। এই তো তবে ভারী আশ্চর্যের কথা। তিনি বলছেন তোমার তিনি ঘোর অনিষ্ট করেছেন, অথচ তুমি বলছো তুমি কিছুই জানো না। আরে, জ্বরের ঘোরে তিনি বোধহয় ভুল বকছেন, তাছাড়া। গৃহিণী কয়েক মুহূর্ত নীরবে চিন্তা করে মুখখানি তুলে কান্না ভেজা স্বরে বললেন,
আজকে 2-3 বার যখনই ওর জ্ঞান হয়েছিল জিজ্ঞাসা করেছে হেমন্ত এসেছে। আমি বলেছি তাকে তার করা হয়েছে, আজ যে কোনো সময় তিনি এসে পৌঁছবেনি। এখন অগরে ঘুমোচ্ছে, আমার জ্ঞান হলেই তিনি তোমায় ডেকে পাঠাবেন। তোমায় কি বলবেন তা জানি না। তোমার কি ক্ষতি করার কথা বলে তোমার কাছে মাপ চাইবেন আমি তো তাও বুঝতে পারছি না। তুমি নিজেই যখন এই বিন্দু বিসর্গ জানো না, আমি এবার কি করে জানবো বল? কিন্তু দোহাই তোমার ঠাকুরপো, আমি হাত জোড় করছি, তিনি তোমার প্রতি যে অন্যায় করার কথাই বলুন না কেন, যে ক্ষতি যে অনিষ্ট করার কথাই বলো, তুমি প্রসন্ন মনে তাকে ক্ষমা করো ঠাকুরপো। নইলে এই অন্তিম সময় বউ ঠাকুরানীর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছিল। তিনি আর কিছু বলতে পারলেন না। হেমন্তবাবু ব্যস্ত হয়ে বললেন, ছি ছি, আপনি আপনি আমার সামনে হাত জোড় করছেন কেন বউ ঠাকুরুন? আমার পাপ হবে এতে। আমায় এত করে বলতে হবে না। খুব সম্ভবত জ্বরের ঘরে কোনো একটা কাল্পনিক অনিষ্টের কথাই তার মাথায় ঢুকেছে। আর যদি বাস্তবিকই কিছু হয় তো আমি আপনার কাছে কথা দিচ্ছি, আমি এমনভাবে ব্যাপারটা সমাধান করব যাতে তার মনে কোনো ক্ষোভ বা অশান্তি না থাকে। আপনি সে সম্বন্ধে একদম নিশ্চিন্ত থাকুন বউ ঠাকুরুন। 1 ঘন্টা পরে ইন্দ্রভূষণ বাবুর পুনরায় জ্ঞান ফিরল। গৃহিণী যেমনটা বলেছিলেন তাই হলো। জাগা মাত্রই তিনি হেমন্তবাবুর খোঁজ করলেন। হেমন্তবাবু কাছেই ছিলেন, সঙ্গে সঙ্গে গিয়ে দাঁড়ালেন রোগীর বিছানার কাছে। ইন্দ্রভূষণ ক্ষীণ স্বরে বললেন, হেমন্ত এসেছ ভাই? আমার মেয়াদ তো শেষ হয়ে এসেছে। তোমাকে আমার কিছু বলবার আছে, সেইটা না বললে আমার প্রাণ বেরোচ্ছে না। হ্যাঁ দাদা, বলো। তোমরা সবাই একবার ঘরে যাও দেখি, যাও। উপস্থিত সকলে ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাবার সময় গৃহিণী মিনতিপূর্ণ দৃষ্টিতে হেমন্তবাবুর দিকে চেয়ে গেলেন। ঘর নির্জন হতেই ইন্দ্রভূষণ বললেন, বেশি কথা বলবার সময় নেই, আর শক্তিও নেই। হেমন্ত, তোমার মনে আছে তোমার ওকালতির সেই প্রথম অবস্থা? বড় কষ্টে তোমার দিন যাচ্ছিল, মনে পড়ে? হ্যাঁ দাদা, মনে পড়ে বই কি। তোমার কাছে সেসব দিনে অনেক সাহায্য আমি পেয়েছি, থাকি কখনো আর জীবনে ভোলা যায়? যাক, তখন 3 বছর না 4 বছর তোমার প্র্যাকটিস হয়েছে। জার্মানিতে যে লটারি খেলা হয়, আমি সেই লটারির 2খানি টিকিট কিনেছিলাম, একখানি তোমার জন্যে আর একখানি নিজের জন্যে। তোমার আসল ঠিকানাটি না দিয়ে আমার কেয়ারে লিখে দিয়েছিলাম। গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল দাও। হ্যাঁ দাদা, এ নাও। হেমন্ত মন্ত্রমুগ্ধবৎ এই কাহিনী শুনলেন। তার মনে হলো জ্বরের প্রলাপের মতো শোনাচ্ছে না। তাহলে ব্যাপার কি? পাশের টেবিলে জলের গেলাস ছিল।
হেমন্তবাবু অতি সযত্নে 2-3 চামচ জল রোগীকে খাইয়ে দিলেন। জল পান করে একটু সুস্থ হয়ে ইন্দ্রভূষণ বাবু ধীরে ধীরে বলতে লাগলেন, উভয়ের অদৃষ্ট পরীক্ষার জন্য টিকিট দোকানে কিনেছিলাম। কতদিন হলো, সে আজ বোধহয় 30 বছরের কথা। আজ এই 30 বছর পর তোমায় জানাচ্ছি, তোমার সেই টিকিট খানি 1 লক্ষ টাকা প্রাইজ পেয়েছিল। 1 লক্ষ। হেমন্ত অস্ফুট স্বরে বলে উঠলেন, যখন চিঠি এলো তখন আমি দেশের বাড়িতে একখানি ক্রস করা চেক, কলকাতায় যে জার্মানির ব্যাংক আছে সেই ব্যাংকের ওপর চেক, তোমার নামে আমার কেয়ারে রেজিস্ট্রি করা চিঠি, তার ভেতর তোমার নামে 1 লক্ষ টাকার চেক, আর আমার টিকিটে 0 উঠল। তোমার টিকিটে 1 লক্ষ টাকার প্রাইজ পেয়েছে দেখে আমার বুকের ভেতরটায় যেন আগুন জ্বলতে লাগলো। আমার যে এত ছোট মন আমি আগেও জানতাম না। বুকের কাছে সেই আগুন চেপে রেখে ভাবলাম তোমায় গিয়ে খবরটা দিই, চেকখানা তোমায় দিয়ে আসি। আরেকটু জল। হেমন্ত আবার তাকে জল দিলেন। খানিক পর ইন্দ্রবাবু আবার বলতে লাগলেন, তারপর শয়তান যেন আবার কাঁধে এসে ভর করল। ভাবলাম আমি আত্মসাৎ করব সবটা। আমারই তো টাকা দিয়ে টিকিট কিনেছিলাম, সুতরাং তোমায় ওই টাকায় কিসের অধিকার? এই কুযুক্তি শয়তানি যেন আমার মাথায় এনে দিল। কিছুতেই লোভ সংবরণ করতে পারলাম না। ক্রস করা চেক কোনো ব্যাংকের মারফত আলাদাভাবে ভাঙানো যাবে না, তাই চেকের পিঠে তোমার নামটি আমি জাল করলাম। কলকাতায় গিয়ে আমার ব্যাংকে সেই চেক জমা দিয়ে পরদিনই 1 লক্ষ টাকা বের করে নিলাম। সেই সময় জয়রামপুরের বাবুদের একখানা খুব ভালো মহাল দেনাদায় বিক্রি হচ্ছিল। সেই মহালটা কিনে নেবার জন্যই টাকাটা ব্যাংক থেকে তুলে নিয়ে বাড়ি আসছিলাম। আমি যে কেবল ছোট মনের তাই নয়, আমি যে কতটা লোভী, শট, প্রবঞ্চক আমি নিজেও কখনো টের পাইনি। তা যাই হোক, টাকাটা নিয়ে বাড়ি আসছিলাম, কিন্তু মাথার উপরে ঈশ্বর আছেন যে, আর অদৃষ্ট বলেও একটা জিনিস আছে, সেটা ভুললেই বা চলবে কেন? ওই 1 লক্ষ টাকা যদি আমার অদৃষ্টে থাকতো,
হলে আমার টিকিটেই তো উঠতে পারত, কিন্তু তা তো ওঠেনি। লক্ষ টাকার নোটের সেই বান্ডিল নিয়ে ট্রেনে বর্ধমান যাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে হুইস্কি ছিল। গাড়িতে বসেই ঢালছিলাম আর খাচ্ছিলাম। এক সময় উঠে বাথরুমে যাই। নোটের বান্ডিলটি র্যাকের ওপর রেখে মুখ ধুচ্ছিলাম। এমন সময় গাড়ি শ্রীরামপুরে এসে দাঁড়ালো। আমার সোডা ফুরিয়ে গিয়েছিল। তাড়াতাড়ি নেমে আইস ভেন্ডারকে সোডা আনতে বলতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে তখন ট্রেনটা ছেড়ে গেল। লক্ষ টাকার নোটের বান্ডিল গাড়িতে বাথরুমের সেই র্যাকেই পড়ে রইল। চলন্ত গাড়িতে লাফিয়ে উঠবার জন্য আমি প্রাণপণে ছুটলাম। স্টেশনের লোকেরা হা হা করে আমার পিছু পিছু ছুটে আমায় ধরতে এলো। টানাটানিতে আমি ধরাস করে প্ল্যাটফর্মে পড়ে গেলাম। একখানে ইট না পাথর কি ছিল, তাতে মাথায় আঘাত পেয়ে ওইখানে অজ্ঞান হয়ে পড়লাম। পরমায়ু ছিল, তাই গাড়ি আর প্ল্যাটফর্মের ফাঁকের মধ্যে পড়িনি। স্টেশনের লোক তখন অজ্ঞান অবস্থায় আমায় হাসপাতালে পাঠিয়েছিল। সেখানে 8-10 ঘন্টা পরে আমার চৈতন্য হয়। পরের দিন আমি সেইখান থেকে বাড়ি চলে আসি। এই কাহিনী শুনে হেমন্তের বুদ্ধি শুদ্ধি সমস্তই যেন গোলমাল হয়ে যেতে লাগলো। মাথার 2 রগ আঙুলে টিপে তিনি নীরবে বসে রইলেন। তার মনে হতে লাগলো, তবে কি যা ভাবছি তাই কি? ইন্দ্রবাবু বললেন, হাসপাতালে জ্ঞান হতেই টাকার খোঁজ নেবার কথা আমার মনে হয়েছিল, কিন্তু ভাবলাম তাতে ফল কি হবে? কেউ না কেউ সেটা পেয়েছে, সে কখনোই দেবে না বা স্বীকার করবে না। যদি এই নিয়ে এখন গোলমাল বাঁধাই, আমার চাল করাটি ধরা পড়ে যাবে। সমস্ত ব্যাপার খবরের কাগজে উঠবে। তখন যে কেলেঙ্কারির এক শেষ হবে, হয়তো আমাকে জেলেও যেতে হতে পারে। তাই আমি চুপ করে গেলাম। ভাই হেমন্ত, এবার এই ব্যারামে পড়ে প্রায় আমার মনে হয়েছে তোমার আমি এই যে মহা ক্ষতিটি করেছি, এই যে প্রবঞ্চনাটি তোমায় করেছি, তার পাপ কি আমায় লাগবে না? তার প্রতিফল পরলোকে গিয়ে কি আমায় দিতে হবে না? দিন যতই এগিয়ে আসছে, এই চিন্তা আমার মনে ততই প্রবল হয়েছে। তাই তোমাকে ডেকে পাঠিয়েছি। সে সময় এই টাকা পেলে তোমার কষ্ট খুঁজে যেত, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় এখন তোমার কোনো অভাব নেই। 1,20,000 টাকা দিয়ে তুমি সম্পত্তি কিনছ। 30 বছর আগে তোমার এই যে ক্ষতিটি আমি করেছি, আজ তার জন্য আমায় মাফ করো ভাই। বলো আমায় ক্ষমা করলে, বলো ভাইটি আমায়, বলো। ইন্দ্রবাবুর 2 চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে লাগলো।
হেমন্তবাবু তার হাত দুটো নিজের হাতে নিয়ে বললেন, শান্ত হও দাদা। তুমি যে এখনই বললে অদৃষ্ট ছাড়া আর কোনো পথ নেই, সেই কথাই ঠিক। সেই টাকা আমারই অদৃষ্টে ছিল, আর আর আমিই তা পেয়েছি দাদা। ইন্দ্রবাবু প্রায় উঠে বসে বললেন, তুমি সে টাকা পেয়েছ? বলো কি, কোথায় পেলে? এ যে অসম্ভব। হেমন্ত তাকে শুইয়ে দিয়ে বলল, দাদা, উত্তেজিত হয়েও না। তোমার মনের সমস্ত ক্ষোভ, সব সত্তাপ দূর করো। তোমার দ্বারা আমার কোনো অনিষ্ট হয়নি দাদা। সেই $1,00,000 বান্ডিল সেই ট্রেনে আমি কুড়িয়ে পেয়েছিলাম, আর অন্য কারো হাতে সেই টাকাটা পড়েনি। ওটা আমার কাছে এসেছিল। ইন্দ্রবাবু ফ্যাল ফ্যাল করে হেমন্তর মুখের দিকে চেয়ে বললেন, মৃত্যুকালে আমার সান্ত্বনা দেওয়ার জন্য মিছে কথা বলো না ভাই। তুমি আমায় অকপটে ক্ষমা করেছ, এইটুকু জানতে পারলেই আমি যথেষ্ট সান্ত্বনা পাবো। ব্যাস। না দাদা, সত্যি বলছি, তোমায় ভোলাবার জন্য আমি মিছে কথা বলিনি। তোমার যে দুখানি গ্রাম আমি এই 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 1,20,000 টাকা দিয়ে কিনলাম, সে টাকার মধ্যে $1,00,000 ওই 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 সেই টাকা। কোথায় কবে হেমন্তবাবু বান্ডিল পেয়েছিলেন, বান্ডিলটা কিভাবে জড়ানো ছিল, কত কত টাকার নোট তাতে ছিল, সবটা ইন্দ্রবাবু খুঁটে খুঁটে হেমন্তকে জিজ্ঞাসা করলেন এবং সমস্ত কথার সঠিক সঠিক পেয়ে বলে উঠলেন, জয় গোপী বল্লভ, জয় গোপী বল্লভজি, তোমার অসীম দয়া। মহাপাপ থেকে আমায় তুমি রক্ষা করলে ঠাকুর। এই বলে তিনি চোখ বন্ধ করলেন। দেখতে দেখতে তার মুখখানা প্রসন্ন ভাব ধারণ করল। দুই চোখের কোণ থেকে আনন্দাশ্রু ঝরতে লাগল। ইন্দ্রবাবু স্ত্রীর সঙ্গে হেমন্ত নির্জনে সাক্ষাৎ করে সমস্ত বিষয়টা তাকে জানিয়ে তার উৎকণ্ঠা দূর করলেন। পরামর্শ হল, ছেলেকে বা অন্য কাউকে এই পুরাতন কলঙ্ক কাহিনী জানাবার কোনো প্রয়োজন নেই। পরদিন ভোরের ট্রেনে হেমন্তবাবু বর্ধমানে ফিরে এলেন এবং এর 2 দিন পরে ইন্দ্রবাবুর মৃত্যু সংবাদ এসে তার কাছে পৌঁছাল। শ্রাদ্ধের দিন নিমন্ত্রণ রক্ষা করবার জন্য হেমন্তবাবু কলকাতায় গেলেন। মণ্ডিত মস্তক সুরেন্দ্রভূষণ শ্রাদ্ধ কার্য সম্পন্ন করে হেমন্তবাবুর সঙ্গে দেখা করতে এসে কেঁদে ফেলল। হেমন্তবাবু সস্নেহে তার গায়ে হাত বুলিয়ে তাকে নানা সান্ত্বনা দিয়ে অবশেষে পকেট থেকে একখানা বড় খাম বের করে তার হাতে দিয়ে বললেন, বাবা, এইটি আমার লৌকিকতা স্বরূপ, তুমি গ্রহণ করো। এটা কি কাকাবাবু? এই বলে সুরেন্দ্র খামটা খুলে দেখল স্ট্যাম্প আর রেজিস্ট্রি অফিসের মোহরযুক্ত একটা দলিল। সুরেন্দ্র জমিদারের ছেলে, তাই কিছুটা পড়তে সে বুঝতে পারল এটা একটা দানপত্র। 4 বছর আগে তার বাবার থেকে কেনা 2 গ্রামের একটা, যার নাম বাঁশডাঙ্গা, সেটা পুত্রকে পিতৃশ্রাদ্ধে লৌকিকতা স্বরূপ হেমন্তবাবু দান করছেন। সুরেন্দ্রনাথ সবিস্ময়ে হেমন্তবাবুর মুখের দিকে চেয়ে বলল, কি কাকাবাবু, এ আপনি কি করছেন? এর নাম কি লৌকিকতা দেওয়া? না না না, এ আমি কোনো মতে নিতে পারি না। না, একদম না। না বাবা, তুমি মনে কোনো সংকোচ রেখো না। যে টাকা দিয়ে তোমাদের ওই গ্রাম দুখানি আমি কিনেছিলাম, সেই টাকার অধিকাংশই তোমার ওই বাপের অনুগ্রহই আমার পাওয়া। আর ওটা তোমার বাপের টাকাও বলা যেতে পারে এক হিসেবে। আর যে 5 গ্রাম আমি তোমায় দান করছি, ও তো প্রকারান্তে তোমারই।
তোমার বাবাই বরং আরেকটা গ্রাম খাস বেড়েকে আমাকে দান করে গেছেন। সুরেন্দ্র ফ্যাল ফ্যাল করে হেমন্ত বাবুর মুখের দিকে চেয়ে বলল, আপনি কি বলছেন কাকুবাবু? এ যে প্রহেলিকার মতো। আমি এর মধ্যে অনেক কথা আছে বাবা, সেসব তোমার শুনে কাজ নেই। তোমার মা সমস্তই জানেন। তুমি বিনা দ্বিধায় বাঁশডাঙ্গা গ্রামখানে ফিরিয়ে নাও, তাতে কোনো দোষ কিংবা কোনো অন্যায় হবে না। বিশ্বাস করো, নাও বাবা নাও। আচ্ছা, আমি মাকে তাহলে জিজ্ঞেস করে আসি। তিনি যদি অনুমতি করেন তো তবে আমি এটা নেব। এই বলে সুরেন্দ্র চলে গেল। মা শুনে অনুমতি দিলেন। সুরেন্দ্র এসে হেমন্ত বাবুকে তা জানিয়ে তার পায়ের ধুলো নিয়ে হেমন্ত বাবুর দানটি সসম্মানে গ্রহণ করল। শেষ হল প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অদৃষ্ট পরীক্ষা। আজকের গল্প পাঠে ও সমগ্র মহিলা চরিত্রে সমৃদ্ধি, গল্পের সমগ্র পুরুষ চরিত্রে শুভ, গল্পের আর্টওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।